আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে, বুকের উপর চেপে বসেছে দানব সরকার। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাজেটে শুধু কালো টাকা সাদা করার সুযোগ, লুটপাটের সুযোগ, সবচেয়ে বেশি বরাদ্দ ট্রান্সপোর্ট সেক্টরে, যেখানে চুরির সুবিধা বেশি। মানুষের বুকের উপরে চেপে বসেছে দানব সরকার, এদেরকে সরাতে না পারলে আমাদের মুক্তি নেই। এবারে জানাবো, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন, দীর্ঘদিন যাবৎ ড্রামি সরকার ক্ষমতায় থাকায় দেশের অর্থ ব্যবস্থাকে ফোকলা করে দিয়েছে। একটার পর একটা ঋণ নির্ভর মেগা বাজেট দেশের অর্থ ব্যবস্থাকে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে। জানাবো, বিএনপির আন্তর্জাতিক সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য কারাবন্দী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এদিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় 2024-25 অর্থবছরে প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দু গ্রুপের আনন্দ মিছিল ও সমালোচনার সভাকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী সহ অন্তত 10 জন আহত হয়েছেন। জানিয়ে দেব, চিনি বোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগে র্যাব সদস্য সহ আটক 2। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রাশিয়া। তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়। এরপরই তালেবান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে সেন্ট পিটারবার্গে পৌঁছেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বুকের উপর চেপে বসেছে দানব সরকার ফখরুল। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাজেটে শুধু কালো টাকা সাদা করার সুযোগ, লুটপাটের সুযোগ, সবচেয়ে বেশি বরাদ্দ ট্রান্সপোর্ট সেক্টরে, যেখানে চুরির সুবিধা বেশি। মানুষের বুকের উপর চেপে বসেছে দানব সরকার, এদেরকে সরাতে না পারলে আমাদের মুক্তি নেই। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সোনালী দল। সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর গোলাম হাফিজ কেনেডির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডক্টর আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ আরও অনেকে। মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মিথ্যার উপর টিকে আছে। তাদের যত পরিসংখ্যান সবাই মিথ্যা বা বানানো। শুধু পুলিশের সাবেক আইজিপি বেনজির বা আজিজ নয়, এই সরকারের সবকিছুই হলো বেনজির। এখন থেকে রক্ষা পেতে শহীদ জিয়াকে স্মরণ করে যার যার অবস্থান থেকে সবাইকে জেগে উঠতে হবে। তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে, এটি যত কঠিন কাজই হোক না কেন। প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, বাজেটে দুর্নীতি করার মতো খাতগুলোতে বরাদ্দ রাখা হয়েছে। বিদেশ থেকে ঋণ নিচ্ছে সরকার, সেই অর্থ আবার বিদেশে পাচার হচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকার আমাদের সবকিছু ধ্বংস করেছে। এই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে উঠতে হবে। আমরা কেউ হতাশ নই, আমাদের কেউ দল ত্যাগ করেনি, কেউ দল ছেড়ে যাবে না, কারণ আমরা একটা সত্য ন্যায়ের পক্ষে আছি। আমাদের দায়িত্ব এই দানব সরকারকে উৎখাত করে জনগণের প্রতিনিধিত্বশীল জবাবদিহি সরকার গঠন করা। ঋণ নির্ভর বাজেট দেশের অর্থ ব্যবস্থাকে পঙ্গু করে দেবে আব্দুল সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন, দীর্ঘদিন যাবৎ ড্রামি সরকার ক্ষমতায় থাকায় দেশের অর্থ ব্যবস্থাকে ফোকলা করে দিয়েছে। একটার পর একটা ঋণ নির্ভর মেগা বাজেট দেশের অর্থ ব্যবস্থাকে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে। ঋণ খেলাপিদের সংখ্যা ও টাকার অঙ্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেগা প্রকল্পের নামে দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারকে উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতা নিঃশেষ করে দিচ্ছে। বেকারত্ব বৃদ্ধি, ব্যাংক থেকে বাজবিচারহীন ঋণ গ্রহণ সহ আর্থিক কার্যক্রম দেশের মূল্যস্ফীতিকে আকাশচুম্বী করার পাশাপাশি মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছে। অবস্থায় 2024-25 অর্থবছরের বাজেট মরার উপর খাড়ারঘা হিসেবে আবির্ভূত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে গণ অধিকার পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, সুশাসন, মানবিকতার অনুপস্থিতি দেশের তরুণ সমাজকে বিপদগামী করে তুলেছে। শিক্ষা ব্যবস্থাকে জনমানুষের চিন্তা চেতনা, বিশ্বাসের বিপরীতে দাঁড় করানো হয়েছে। বিজাতীয় সংস্কৃতির অবারিত অনুপ্রবেশ শিক্ষাকে আর আজ ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আমাদের অস্তিত্ব সংকটে পড়তে হবে। হঠাৎ রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য কারাবন্দী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শুক্রবার বাদ জুমা রাজধানীর মতিঝিল এলাকায় বিএনপি নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ওয়ারী থানা ছাত্রদল। মিছিলটি মতিঝিল শাপলা চত্বরে শুরু হয়ে ইত্তেফাক মোড়, টিকাটুলি এবং কেয়ার মিশন রোড প্রদক্ষিণ করে ব্রাদার্স ক্লাব এলাকায় এসে শেষ হয়। মিছিল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবি করা হয়। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও নিঃশর্ত মুক্তির দাবি করা হয়। গত বছরের ২৮শে অক্টোবর ঢাকায় বিএনপি ডাকার সমাবেশে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ১২টি মামলা করা হয়। গত ১৯ মে ১২টি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুনানি শেষে ১১ মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত। তবে পল্টন থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের মিছিলের সংঘর্ষ, আহত ১০। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দু গ্রুপের আনন্দ মিছিল এবং আলোচনা সভাকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলা কর্ণফুলী থানাধীন বন্দর সেন্টার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা সম্পাদক অর্থমন্ত্রী ওয়াশিকা আয়েশা খানের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে শুক্রবার বিকেলে সেন্টার এলাকায় আনন্দ মিছিল এবং সভার আয়োজন করা হয়। একই স্থানে কর্মসূচির ঘোষণা করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক সহ উপজেলা তৃণমূল আওয়ামী লীগের নেতৃত্বদানকারী উপজেলার সাবেক ও বর্তমান আওয়ামী লীগের একটি অংশ। বিকেলে দু গ্রুপের একই স্থানে কর্মসূচি পালনের জন্য মিছিল নিয়ে এলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক গ্রুপের নেতাকর্মীদের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং অপর গ্রুপের নেতাকর্মীদের বর্তমান অর্থ প্রতিমন্ত্রী বেগম ওয়াশিকা আয়েশা খানের নামে স্লোগান দিতে দেখা যায়। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও বরুমছড়া সাবেক ইউপি চেয়ারম্যান সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। তালেবানের সাথে সম্পর্ক গড়ার পথে রাশিয়া। তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়। এরপরই তালেবান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে সেন্ট পিটারবার্গে পৌঁছেছেন। তালেবান প্রতিনিধি দল ২০২২ সালের প্রথম সেন্ট পিটারবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যায়। তখন এ নিয়ে কেবল রাশিয়া নয়, পুরো বিশ্বেই অনেক সমালোচনা হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র এবং বিচার মন্ত্রণালয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব এবারের সফর আবার আলোচনায় উঠে এসেছে। তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট মধ্যপ্রাচ্যে বিশেষজ্ঞ হ্যান জ্যাকব শিন্ডলার মনে করেন, তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু প্রত্যাশা রয়েছে, কিন্তু সেটা এতটা সহজ নাও হতে পারে। শিন্ডলার বলেন, বাড়তি ছাড় দিতে সবসময় তালেবান খুবই ইচ্ছুক, কিন্তু প্রতিদান দেওয়ার বিষয় এলেই সেটা জটিল হয়ে যায়।